আপনাদের বিষয়টা মিত্রদের আমি মধ্যে ভালো করে দল বুঝতে আছে পেরেছি, যারা আপনারা একটা আপনাদেরকে ন্যারেটিভ কটাক্ষ দাঁড় করেছে। করাচ্ছেন যে আপনাদের ধর্ম মিত্রদের মধ্যে এরকম, একটা আমরা দল আছে এরকম। যারা ইসলামে, আপনাদেরকে কটাক্ষ করেছে। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এগুলো হলো একটা অনর্থক আওয়াজ সামনে নিয়ে আসা, একটা জনগণকে বিভ্রান্ত করা। ইসলামী দলগুলো এক হবে কেউ ভাবতে পারে না, এটার বড় সমস্যা। বাংলাদেশের মানুষ আগামী দিনে এনসিপি ইসলামী দল, ভোটের মাঠে তারা এই জোটটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। এরা বাংলাদেশে ইসলামী দল। পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, এবং যারা জুলাই চেতনাকে ধারণ করেন এবং যারা ইসলাম অনুশাসনকে মেনে চলেন, বা তাদেরকে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনবেন, এতটুকু আমরা এখানে আপনাকে বলতে পারি। ভোটার হিসেবে আমি খুবই কনফিউজড, কেননা আপনারা নির্বাচন ঐক্য করেছেন। যারা ঐক্য করছে আর কি, তারা বলছে যে তারা নির্বাচন ঐক্য করেছে, কিন্তু প্রত্যেক দলের আলাদা ইশতেহার আছে। তার মানে প্রত্যেক দল ভোটারদেরকে বলছে যদি তারা জিতে তারা কি করবে। এখন সেই ইশতেহারে কিছু মিল আছে, কিছু মিল নাই। এবং নির্বাচনে জিতে গেলে জোটের যত বেশি জিতবেন সবাই মিলে ঠিক করবেন যে কিভাবে পরে দেশটা চলবে। তো ভোটার হিসেবে আমি খুবই কনফিউজড। মনে করেন আমার এলাকায় এনসিপি দাঁড়ালো, আমি এনসিপি কে ভোট দিলাম, দেওয়ার পরে তাদের ইশতেহার পড়লাম, কারণ আমি তো আর আমার এলাকায় নিশ্চয়ই জামাতের ইশতেহার পড়বো না। কিন্তু তারপরে যখন ইলেকশন হয়ে গেল সবাই মিলে ঠিক করলো জামাতের ইশতেহার অনুযায়ী দেশ চলবে, সেটাই সবচেয়ে ভালো। তাহলে আমাকে সেটা মেনে নিতে হবে কেন? আমি তো এটা জানলে ধরেন এনসিপি কে ভোট দিতাম না হয়তো, তাই না? আমি তো এনসিপি কে ভোট দিয়েছি এনসিপির ইশতেহার অনুযায়ী দেশ চলবে এটা চিন্তা করে। তো এই জন্য ভোটার হিসেবে আমি মনে করি যেটা ভোটারদের জন্য অত্যন্ত একটি আহ ধোঁয়াশাপূর্ণ জায়গা। মানে সকলেরই আলাদা আলাদা বক্তব্য আছে, কিন্তু তারা একসাথে ইলেকশন করছে কেন? কারণ তারা আসলে ভোটার ভাগাভাগি করছে, আদর্শ কিংবা লক্ষ্যের কোনো মিল নাই। তাদের মিল হচ্ছে যার যেখানে ভোটার বেশি আছে সে সেইভাবে আরেকজনের সাথে হিসাব কিতাব করে আসন বিলি বন্টন করেছে। কারণ ব্যাপারটা এরকম যে কিছু ছেলে মেয়ে একটা বড় আম গাছের দিকে ঢিল মারছে, বলে আম পায়রা কি করবি? বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। বলে আচার খাবি নাকি আমসত্ত্ব খাবি? বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না? বড় একটা সংসদ আছে, 300 আম আছে, আর 300 আমের দিকে সবাই মিলে ঢিল মেরেছে, যার যার মতো, বড় ঢিল ছোট ঢিল সেগুলো হচ্ছে যার যার ইশতেহার। এবং তারপরে মনে করেন আম পড়লো নিজের দিকে 151টা, পড়ার পরে ঠিক করলো যে আম দিয়ে কেউ আমসত্ত্ব বানাবে, আর কেউ আহ আম পোড়া বানাবে, আর কেউ হচ্ছে আমের শরবত বানাবে, আর কেউ হচ্ছে আম কোল্ড স্টোরেজে রেখে দিবে, আর কেউ হচ্ছে আমের আচার বানাবে। বুঝতে পারছেন? তো ইশতেহার যদি আলাদা আলাদা হয় ঘটনাটা তাই ঘটবে না? একজনের ইশতেহারে আছে আমের আচার, আরেকজনের ইশতেহারে আছে আমের শরবত। আম গাছটা হচ্ছে সংসদ। এখন ভোটার হিসেবে আমি মনে করি যে এই জোট আসলে পরিপূর্ণভাবে একটি স্বার্থের জোট। এইখানে কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটা, আগে জিতালই। এনসিপি মন্ত্রী হবে জানলে আমি আপনাকে এখনই বলি আমি তাহলে ভোট দিব না। কারণ আমি মনে করি না যে আমার আমার আমাকে চালানোর মতো মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা এদের দলে কারো আছে। বিএনপির বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ওঠার পরে জামাত ইসলাম বলেছে আমাদের মন্ত্রীরা দুর্নীতিমুক্ত ছিল, যা দুর্নীতি করেছে বিএনপির মন্ত্রীরা করেছে। এটা কিন্তু তারা বলেছে একাধিকবার যে তাদের মন্ত্রণালয় নিয়ে কোনো অভিযোগ উঠে নাই, তাদের মন্ত্রণালয়গুলি সৎভাবে পরিচালিত হয়েছে, এবং সেই কথায় অনেকখানি সত্যতাও আছে। কিন্তু প্রশ্ন তো সেইখানে না। প্রশ্ন হচ্ছে এই যে এই জোট ধরেন হলো, মানে সরকারে গেল, মানে তাদের মধ্যে মন্ত্রী ভাগাভাগি হলো, তারপরে কি হবে? জামাত ইসলাম আবারও বলবে আমাদের মন্ত্রীরা ভালো, কিন্তু এনসিপির মন্ত্রীরা এই করেছে, অলি আহমেদ সাহেবের মন্ত্রীরা এই করেছে, চরমনায়ের এমপিরা মন্ত্রীরা এই করেছে। তা আমরা তো এই জিনিসের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হবে, এবং সেটা পছন্দ করব দেখে আমি তাদেরকে ভোটটা দিব। আমি কেন ভোট দিব এইভাবে যে আমি জানি না যে তারা আসলে জিতলে পরে কিভাবে দেশ চালাবেন। আমরা যে 11 দল আছে, বিএনপির সাথে জমিয়ত উলামা ইসলাম আছে, আছে তো সেখানে। জাতীয় পার্টি ক্ষমতা এসেছেন, মানুষ তাদের শাসনও দেখেছে। আওয়ামী লীগের তো আমরা দেখে দেখে মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছি, যে বিএনপিকেও দেখেছে। এবং এখন জামাত ইসলামী সহ যে 11 দলের একটা আমরা সমঝোতা করেছি, এই দলগুলো কিন্তু আমরা একবার কখনো আমরা ক্ষমতা আসেনি। শুধুমাত্র জামাত ইসলামী বিএনপির সাথে 4 দলীয় জোটে 2 জন মন্ত্রী আমাদের ছিল। ওই অবস্থায় যখন বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছিল, তখন কিন্তু আমরা প্রমাণ করেছি না, এই দুর্নীতির মধ্যে আমরা থেকেও কিন্তু আমরা নিজেরা দুর্নীতিগ্রস্ত আমরা হয়ে যাইনি। মানে দেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা মুখে আপনি বলবেন, কিন্তু যদি দলটাই আপনাদের দলীয় সিস্টেমটা হয় দুর্নীতির মধ্যে নিমজ্জিত, সেখানে আসলে আপনি কখনো
দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলবেন, তা কখনো বাস্তবায়ন হবে না। কিন্তু রাষ্ট্র যখন আন্তরিক হবে, যারা পাওয়ারে আসবেন, যদি সেই শক্তি মনে করে না আমি রাষ্ট্রে কোনো দুর্নীতি করতে দেব না, যদি তারা যদি মূল পাওয়ারে চলে আসেন, নিঃসন্দেহে তার পাশে যারা থাকবেন তারা সে সাহসটা করবেন না। কিন্তু আমরা যখন ছিলাম তখন তো আমরা মূল পাওয়ারে নাই। ক্যাবিনেট গঠন হয়েছে 30-35 জন নিয়ে, আমরা ছিলাম মাত্র 2 জন। সেই 2 জন কি করে পুরো ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করবেন তা তো আসলে সম্ভব না। যদি আমরা পাওয়ারে আসি তখন আমরা প্রমাণ করব না আমরা আগে 2 জন ছিলাম, পারিনি, এবার আমরা সংখ্যাধিক্য আছি, আমরা যেভাবে বলবো বাংলাদেশটা সেভাবে চলবে। সুতরাং পাওয়ার যদি আমরা আসি, আমরা মনে করি যে কমিটমেন্টের কথা আমরা এখানে দিচ্ছি এটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আর নেক্সট হচ্ছে যখন সংস্কার নিয়ে, আমরা বিগত সময়ে দেখেছি যে সংস্কার কমিশনে নিয়ে বাংলাদেশের মানুষ এখন আস্থাশীল আছে যে 11 দল যে তারা যে সমঝোতা করছেন, যদি তারা সুযোগ পান জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে তারা সেগুলো আন্তরিকভাবে বাস্তবায়ন করবেন। মানুষ সেই প্রত্যাশাটা পোষণ করে, যার জন্য আমরা মনে করি আমাদের এই সমঝোতা খুব স্পষ্ট। আমরা নির্বাচন করে জনগণের ম্যান্ডেটকে আমরা আমাদের পক্ষে নিয়ে এসে একটা সুন্দর আগামীর বাংলাদেশ কি করে গঠন করা যায় তার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। কিন্তু দেখেন এখানে একটা স্ববিরোধিতা আছে। তিনি বলেছেন যারা বড় দল তাদের কথা অনুযায়ী দেশ চলবে, আমরা যেভাবে বলবো সেভাবে দেশ চলবে। তাহলে জোটের দরকার কি? তার মানে উনি জানিয়ে দিয়েছেন যে জিতবার পরে জামাতে ইসলামী এখানে বৃহৎ দল, তারাই বেশি সিট জিতবেন এবং সরকার হলে তারাই সেখানে বড় দলটা থাকবেন। তাহলে তাদের ইচ্ছা মতোই চলবে, বাকিরা তখন ইয়াস বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরেন ওনাদের শরিক দল থেকে ওনারা মন্ত্রী দিল, যে প্রশ্নটা আমি করেছি সেটার উত্তরটা পাই নাই আসলে, যে তাদের শরিক দল থেকে মন্ত্রী হলো এবং আগে যেমন তারা 2 জন কোনো দুর্নীতি করেন নাই, এখন দেখা গেল তারা অধিকাংশই দুর্নীতি করলেন না কিন্তু 2 জনে করলো। তখন তারা কি করবেন? তারা কি সেই 2 জনকে বাদ দিবেন? তারা কি সেই 2 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন? আর যদি নেনই, তাহলে জেনে শুনে সেই সব দল যাদের দুর্নীতি করার সম্ভাবনা আছে তাদেরকে জোটের মধ্যে নিচ্ছেন কেন? এনসিপি থেকে বহু লোক দলে দলে পদত্যাগ করছে, তার মানে এমন একটা দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে যে দলের একটা বিরাট অংশ তাদের দলের সেই অবস্থানকে সমর্থন করে না। নইলে তারা এখন কেন পদত্যাগ করছে, আগে কেন করে নাই? এবং এই দলটির গতি প্রকৃতি আপনি দেখেন, প্রথমে তারা জামাতকে ভয়ঙ্কর সমালোচনা করেছে এই দলটি, তারপরে তারা কি করেছে, তারাকে 3 দলীয় জোট তৈরি করেছে। তারপরে তারা কি করেছে, তারা বিএনপির সঙ্গে দর কষাকষি করেছে। তারপরে তারা জামাত ইসলামের এই জোটে যুক্ত হয়েছে। এবং আতিক ভাই আরো একটি কথা বলেছেন, নিরাপত্তা জনিত কারণে। নিরাপত্তা দিবে সরকার, ভোটে যেই জিতুক সেই নিরাপত্তা দিতে বাধ্য। সকলকে, বাংলাদেশের সকল নাগরিককে নিরাপত্তা দেওয়ার শপথ নিতে হবে, ভোটে যে জিতুক তাকে এবং যারা জিতবে না তাদেরকেও। কারণ তারা যদি সংসদে যায় বিরোধী দল হিসেবে, তাদেরও দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণে আইন প্রস্তুত করা, চাপ সৃষ্টি করা, সংসদে কথা বলা। তাহলে নিরাপত্তার প্রয়োজনে জামাতের জোটেই বা যোগ দিতে হবে কেন, অথবা বিএনপির জোটেই বা যোগ দিতে হবে কেন? নিরাপত্তা কি তাহলে কোনো দল দিচ্ছে এখন বাংলাদেশে? সরকার দিচ্ছে না, রাষ্ট্র দিচ্ছে না? নিরাপত্তার প্রয়োজন জিনিসটা আমি বুঝিনি। নিরাপত্তাটা আসলে কি? কার কাছ থেকে কে নিরাপদ হবে? আওয়ামী লীগ বাংলাদেশে নাই, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। যদি কেউ নিরাপত্তার অভাব তৈরি করে সেটা তো তৈরি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন পলাতক, এবং আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাও নাই। এলাকাতে তারা ভোট দিবে কি দিবে না সেটা নিয়েও এখনো মানুষ শিওর না। তাহলে কে নিরাপত্তার অভাব তৈরি করলো? আর যদি এখন নিরাপত্তার অভাব থেকে থাকে বাংলাদেশে, তাহলে এই সরকার কেন নিরাপত্তার অভাব তৈরি করেছে? আর এই সরকারের বিরুদ্ধে কি তারা একটা কথা বলেছে যে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না কিংবা পারছে? ওনারা বলেছেন যে জিতলে পরে জাতীয় সরকার করবেন, আবার বলেছেন আমরা যেভাবে বলবো, বড় দল যেভাবে বলবে সেইভাবেই সরকার চলবে, রাষ্ট্র চলবে। তাহলে জাতীয় সরকার বানানোর দরকার কি? এটা তো কোনো প্রয়োজন নাই। জাতীয় সরকারের বাকিরা বসে বসে ওনাদের কথা শুনবে। সম্ভবত উনি আমার কথাটা বুঝতে একটু ভুল হয়েছে ওনার। ভুল হইতে পারে। দেখুন, বাংলাদেশে দুর্নীতি মুক্ত যদি বলেন আপনি, আমাদের দলগত যে পদ্ধতিটা আছে, 2001 সাল থেকে 6 সালে বিএনপি ক্ষমতায় ছিল। আপনি বলুন তো বিএনপির কয়জন মন্ত্রী এমপি দুর্নীতি মুক্ত ছিলেন? আমি কথাটা এখানে আনতে চাইনি এখন। আপনি যখন 6 সালে যখন সরকারের পতন হলো, যখন নতুন সরকার আসলো ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব, তখন আজকে যে প্রথম আলো পত্রিকা ডিফেন্ড করে কথা বলছেন, সে শিরোনামগুলো কথা কি আমাদের মনে পড়ে না? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এখন বর্তমান বিএনপি চেয়ারপারসন যিনি আছেন,
তাকে যে লিড গুলো যে করেছে প্রথম আলো পত্রিকা, এগুলো কি প্রথম আলো থেকে মুছে দিতে পারবেন? আমরা বলেছি যারা সরকারে থাকবেন, যদি সরকারের মূল জায়গায় যদি তারা মনে করেন যে আমরা দুর্নীতি করব না, তাহলে তার সাথে সবাই একই ফর্মুলা যাবে। আমি এটা বোঝাতে চাইনি যে আমি প্রধান হয়ে যাব। এখন ধরুন আমি যদি বলি, এখন এই যে এখন যে আপনার নির্বাচনী আপনার এই যে বাছাই হলো, মনোনয়নপত্র বাছাই হলো, আপনি দেখবেন যে ঋণ খেলাপি যারা হয়েছেন সম্ভবত 31 জনের ভিতরে আপনার বড় অংশই কিন্তু বিএনপি ঋণ খেলাপি। তো যারা এখন 1700 কোটি টাকা ঋণে আছেন, যারা 800 কোটি টাকা ঋণে আছেন, আর তারা যখন আবার নির্বাচনে এসে এমপি হয়ে যাবেন, তারা বুঝে নিচ্ছেন যদি আমি একবার এমপি হতে পারি, তাহলে কোনো না কোনো ভাবে সরকারি মেকানিজমে গিয়ে আমার এই ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ আমি পেয়ে যাব। আমি ওখানে বলছি। এবং আপনি দেখুন, ঋণ খেলাপি থেকে শুরু করে এবং যারা বিগত সময়ে বাংলাদেশের এমপি মন্ত্রী ছিলেন, কয়জন সেখানে স্বচ্ছতা অবলম্বন করেছেন। আমি ওখানে বলেছি সরকারের যদি মূল নীতি নির্ধারক যারা থাকবেন, তারা যদি মনে করেন যে আমরা নিজেরা দুর্নীতি মুক্ত হব না, আমার দল, দেখুন আমি যদি আপনাকে ক্যাটাগরিক্যালি বলি, আমাদের জামাত ইসলামের আমির ওপেন ডিক্লার দিয়েছেন আমাদের হলো আপনার সোহরাওয়ার্দী উদ্যান। এখন পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা আসতে চাচ্ছেন তারা কেন এই সাহসটি করেন নাই? আমরা বলেছি দুর্নীতি মুক্ত হলে আগে এমপিরা দুর্নীতি মুক্ত হবেন। এবং সেই প্রথম কথা বলেছেন যে আমাদের কোন এমপিরা কোন সরকারি কেউ কোনো গাড়ি নেবেন না, কেউ যারা হবেন কেউ কোনো সরকারি প্লট নেবেন না। এবং এমপি কোটায় যে অনুদানগুলো আসবে, কোনো এমপি নিজে খরচ করবেন না, তিনি এগুলো পুরো টাকাটাই তিনি সেগুলো জনগণে বন্টন করে দিবেন। তার মানে আপনি এমপি হয়ে যে সুযোগ সুবিধা পাওয়ার, আপনি দল থেকে মনোনয়ন নিচ্ছেন কোটি টাকা খরচ করে দিয়ে, আপনি সেটা কোথা থেকে সেটা আপনি পাবেন বলেন? তার মানে উনি মনে করেন যে আমি টাকাটা ইনভেস্ট করলাম, যদি কোনোভাবে আমি একবার এমপিটা হয়ে যেতে পারি, এর 100 গুণ আমি আদায় করতে পারবো। যে দলগুলো সিস্টেমের মধ্যে আছে হলো দুর্নীতিকে সুযোগ করে দেওয়া, সেই সিস্টেম তো ইসলামী দলগুলোর ভিতরে নাই। আমি ঢাকা 11 জামাতের প্রার্থী ছিলাম, এখন জোটগত কারণ আমাকে ছেড়ে দিতে হয়েছে। আমাকে তো দলকে ম্যানেজ করতে হয় নাই, আমি তো টাকা দিয়ে নমিনেশন নেওয়া লাগে নাই, কোনো বাণিজ্য সেখানে আমার করতে হয় নাই। তা আমি বলতে পারি হ্যাঁ, যদি আমি কখনো সুযোগ পাই, যদি আমার দল আমার থেকে কোনো দলকে ম্যানেজ করতে হয় নাই, সুতরাং আমি যদি এমপি হই, সুতরাং এমপি হলে জনগণের বরাদ্দের টাকা দিয়ে আমার যে ঘাটতি মেটানোর যে সুযোগ, সেটি কখনো আমার প্রয়োজন হবে না। আপনাদের জোটের মধ্যে একজন আছে, একটা দল আছে যারা টক শোতে নারী আলোচক থাকলে বন্ধু যায় না, ওদেরকে নিয়ে আপনারা সংসদে যাবেন কিভাবে? যাও, নারী থাকবে না তুষার আপনাদের ভাই, সংসদে? আর আপনাদের জন্য আমরা নারী যাচ্ছি, প্রার্থী কতজন? আমরা শুনে আমরা যাচ্ছি, এগুলো শুনেন নানাবিধ আছে তো ক্ষমতা, রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনা, অনেকে তো দূরে আছেন। তো এটি যখন আসবে অনেকেই অনেক ধরনের চিন্তা পরিবর্তন হয়ে যাবে। এটি আপনি আগ বাড়িয়ে নেতিবাচক নিতে চাই না। আমরা মনে এই দেশের নারী পুরুষ যার যেখানে আছে, নারীরা তার স্বাধীন স্বকীয়তা নিয়ে, তার যে আত্মমর্যাদা আছে নিয়ে, আমরা তো মনে করি না যে এই যে নারীদের ঘরে বন্দি করে রাখতে হবে। আমরা মনে করি নারী তার যে সুযোগ থাকবে, তার কর্মের প্রয়োজনে, তার জীবিকার প্রয়োজনে, তার যে স্বাধীনতা, তা সব কাজ করতে পারবেন। আমরা কখনোই ধারণা পোষণ করি না যে নারী মানে তাকে পুরো ঘরের বন্দি করে রাখতে হবে। আপনার এই প্রশ্নের মধ্যে কিন্তু সমস্যা আছে। কোন ইসলাম? মানে ইসলাম তো আপনি একটাই। আপনি ইসলামকে ডিভাইডেশন কেন করছেন? না, আপনাদের আপনাদের কথা শুনে আপনাদের তো বলছি। আপনি কোশ্চেনটা আপনাদের কেন আমাকে বলেন? মিত্র দলগুলির ইসলাম মধ্যে কি একটি ভিন্ন দল আছে? আছে, ইসলাম আপনাদের ইজ মিত্র দা দলগুলির মধ্যে একটি দল কমপ্লিট আছে কোড অফ যারা লাইফ। এটা ইসলাম বলেছে। সবার জন্য সমান। আমরা কি আলাদা ইসলাম পালন করি? এই কোশ্চেন তাই তো একটা হলো মনে হয়। কোশ্চেন। না ইসলাম না, কোরআন আসলে কি আতিক ভাই, আলাদা আছে? আতিক ভাই, কোরআন কি আপনাদের আলাদা? মিত্রদের মধ্যে একটা নবী দল কি আছে। আলাদা? না, আসলে নবী কি আপনাদের আলাদা? আপনাদের আমরা মিত্রদের মধ্যে সবাই একটা দল আছে। এক ইসলাম মানি, আমরা সবাই এক কোরআন মানি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অমুক ইসলাম আলাদা, এটি করে ইসলামকে এক ধরনের কটাক্ষ করে। কটাক্ষ কখনো না করা না সম্ভব না ছিল না, না। আপনি আপনি বিষয়টা আমি আপনাকে বলি, আপনাদের মিত্রদের বিষয়টা আমি মধ্যে ভালো করে দল বুঝতে আছে পেরেছি। যারা আপনারা একটা আপনাদেরকে ন্যারেটিভ কটাক্ষ দাঁড় করেছে। করাচ্ছেন যে আপনাদের চরমোনাই মিত্রদের মধ্যে এরকম, একটা আমরা দল আছে এরকম। যারা ইসলামে, আপনাদেরকে কটাক্ষ করেছে। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। ইসলাম সবার জন্য এক। যদি তাই হয় তাহলে এনসিপির প্রার্থী যারা নারী প্রার্থী তাদের জন্য এক। তাহলে এনসিপির নারী প্রার্থীরা পর্দা পালন না করে, ইসলামের শরিয়া পালন না করে তারা এসে জামাতে ইসলামের সাথে ভোট ভাগাভাগি করছেন। জামাতের ভোটাররা তাহলে তাদেরকে ভোট দিবেন, তো তাহলে কেন ভোট দিবেন যারা শরিয়া পালন করে না তাদেরকে? এটাই আমি বুঝতে পারছি না। আমি এইটাই বুঝতে পারছি না। আমি কিন্তু একমত যে ইসলাম অবশ্যই সবার জন্য এক,
কিন্তু তাদের মিত্রদের মধ্যে একটি দল আছে যারা বলেছে যে তাদের ইসলাম আর এই ইসলাম একরকম নয়, দুই রকমের ইন্টারপ্রিটেশন, দুই রকমের ব্যাখ্যা। এটাই তো আমাদের মানে আমাদের যে দ্বিধাদ্বন্দ্বের কারণ। কারণ আমরা তাহলে কি বুঝবো যে এমনিতে যারা বাইরে ভয়ঙ্কর ভাবে জামাতে ইসলামের সমালোচনা করে শুধু ভোটের জন্য তারা এক হয়ে গেল, অথবা যারা শরিয়া মানে না, যারা পর্দা করে না, তারা এই দলের মধ্যে এসে জামাত ইসলামের ভোটারদের ভোট পাবে? কারণ উনি বলেছেন যে এই যে পর্দা পুশিদা করে না, তারপরে যারা এই যে শরিয়া মেনে চলে না, এই জিনিসটা তারা মনে করেন যে এটা শরিয়া মেনে চলা উচিত। আমি একমত, আমি তার সাথে একদম একমত। তাদের দলের আদর্শ যদি এটা হয় তারা সেটা বলবেন পরিষ্কার ভাবে, ভোটাররা সেইভাবে সিদ্ধান্ত নিবে। কিন্তু তাদের এই জোটের মধ্যে এমন দল আছে যাদের প্রার্থীরা পর্দা পুশিদা করে না, তারাও তো দাঁড়াচ্ছেন। অথবা যে ধরনের পর্দা পুশিদা করা উচিত ইসলামী রীতি অনুযায়ী পুরোপুরি করে না, কিছুটা করে কিছুটা করে না। তো সেই রকম যদি থাকে তাইলে জামাতে ইসলামের যারা ভোটার তারা কি এখন ওই ধরনের নারীদেরকে ভোটটা দিবেন? তাইলে আমার প্রশ্নটা হয়, তাইলে ওই ভোটটা দেওয়ার সময় শরিয়া কোথায় যায়? ওই ভোটটা দেওয়ার সময় ধর্মের ইন্টারপ্রিটেশনটা কোথায় যায়? কারণ আমি একজন ভোটার হিসেবে আমার দেখতে ইচ্ছা করে যে একটা দল যখন তার মিত্রদেরকে নির্বাচন করবে, মিত্ররা কাছাকাছি হবে, মিত্রদের আচার আচরণের মধ্যে একটা সমন্বয় থাকবে। এখন সেইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমি চিন্তা করবো, ঠিক আছে আমার এলাকায় জামাতের লোক দাঁড়ালে আমি ভোটটা দিব, কিন্তু ওই যে তার মিত্র দল দাঁড়ালে দিব না। তো এই যে অবস্থাটা তৈরি সেটা হচ্ছে, এই সেটা অবস্থাটা তৈরি সেটা হওয়ার তো কথা ছিল না। এই অবস্থাটা তৈরি হওয়ার তো কথা ছিল না। শুনেন, অবস্থাটা ছিল জি, এরকম যে মিত্ররা সবাই সমানভাবে ভোটটা পাবে, কিন্তু সবাই তো সমানভাবে পালন করছে না। তো সবাই যখন এখানেই ভোটের আগেই পালন করে না, ভোটের পরে যে তারা পালন করবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই। এখন সমন্বয় করার দায়িত্ব আমাদের। ইতিপূর্বে বিএনপি জামাত জোট হয়েছে না, তখন সেখানে আমরা ভোট দিয়েছি না। এগুলো হলো একটা অনর্থক আওয়াজ সামনে নিয়ে আসা, একটা জনগণকে বিভ্রান্ত করা। আমরা মনে করি প্রত্যেক দল তার প্রার্থী নিজে বাছাই করেছেন। এনসিপি প্রার্থীকে আমরা বাছাই করে দিয়েছি, তার নিজস্ব প্রার্থী তারা বাছাই করেছেন। কোন দলের প্রার্থী নারী হবে না পুরুষ হবে সেই দায়িত্ব আমাদের না। আমরা আসন সমঝোতা করেছি। এবং যেটা মূল হচ্ছে অনেকে একটু এই অবাক পর্দা হয়ে গেছে, নারীকে কিভাবে সরকারি ইসলামী নিবেন, আন্দোলন জোট হয়েছে আমাদের। শুনেন, মন্ত্রী বানাবেন এটা বেপর্দা অনেকে মিলতে নারীকে? পারেন নাই। ইসলামী দলগুলো এক হবে কেউ ভাবতে পারে না, এটার বড় সমস্যা। বাংলাদেশের মানুষ আগামী দিনে এনসিপি ইসলামী দল? ভোটের মাঠে তারা এই জোটটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আমরা যে যাই জি, বলি না কেন, এনসিপি এলডিপি এরা বাংলাদেশে ইসলামী দল? পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। এবং যারা জুলাই চেতনাকে ধারণ করেন এবং যারা ইসলামী অনুশাসনকে মেনে চলেন, তাদেরকে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনবেন, এতটুকু আমরা এখানে আপনাকে বলতে পারি।